নমস্কার সকলকে। আজকে আমাদের এমবিএ টপিক হলো ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ও পুরস্কার, ইংরেজিতে কম্পেনসেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিওয়ার্ডস। বিশ্বায়নের এই যুগে কোম্পানিতে কর্মরত নির্বাহী ও কর্মীদের কাজের বিনিময়ে ক্ষতিপূরণ প্রদান করা হয়, এটা আমরা সবাই জানি। এই ক্ষতিপূরণের মধ্যে রয়েছে বেতন ও মজুরি। এই বেতন ও মজুরি মানে স্যালারি এবং ওয়েজেস প্রদানের বেলায় কর্মীর কাজ, দক্ষতা ও জ্ঞানকে মূল্যায়ন করা হয়, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্যে কর্মী মজুরি ও বেতন পেয়ে থাকেন। সুতরাং এক কথায় কর্মীদের বেতন ও মজুরি প্রদানের ব্যবস্থাকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা হিসাবে আখ্যায়িত করা হয়। পাশাপাশি কর্মীদের উৎসাহ দানের অন্যতম মাধ্যম হল পুরস্কার ব্যবস্থা, অ্যাওয়ার্ড সিস্টেম। কর্মীদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক এবং অনার্থিক উপায়ে পুরস্কার প্রদান করা হয়। এই ইউনিটে আমরা ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ও পুরস্কারের নানান বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব এই ব্লগে। তাহলে আসুন এই ব্লগে আমরা আলোচনা করি ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ও পুরস্কারের সম্পর্কে খুঁটিনাটি বিষয়সমূহ। কম্পেনসেশন ম্যানেজমেন্ট, ক্ষতিপূরণ ব্যবস্থা কি? দ্য ডেফিনেশন অফ কম্পেনসেশন ম্যানেজমেন্ট। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। একজন কর্মী প্রতিষ্ঠান হতে পারিশ্রমিক হিসাবে যে পায় তাই হলো ক্ষতিপূরণ। সাধারণত বলা যায় যে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বা কর্মকর্তাদের কাজ বা শ্রমের বিনিময়ে যে আর্থিক সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয় তাই ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। তাই গ্যারি ডিসলারের মতে কর্মীর কাজের বিনিময়ে সকল প্রকার পুরস্কার এবং আর্থিক সুবিধা প্রদানের প্রক্রিয়াকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা বলে। অন্যদিকে রিচার্ড হেন্ডারসনের কথায় বা ভাষায় বলা যেতে পারে কম্পেনসেশন ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ম্যানেজিং এমপ্লয়িজ ফিনান্সিয়াল রেমুনারেশন গিভেন বাই দ্য অর্গানাইজেশন। অর্থাৎ বাংলায় বলতে গেলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের আর্থিক পারিশ্রমিকের ব্যবস্থাই করা হলো ক্ষতিপূরণ ব্যবস্থা। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার সংজ্ঞা বিশ্লেষণ করলে যে বিষয়বস্তু পাওয়া যায় তা হল অভিজ্ঞ শ্রমিক অনুসন্ধান ও তাদের কোম্পানিতে নিয়োজিত রাখা শ্রমিকদের কর্ম সন্তুষ্টি বৃদ্ধি করা, জব স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করা এবং কার্যের অনুকূল পরিবেশ বজায় রাখা, শ্রমিক ঘূর্ণয়মানতা লেবার রিমুভার বা টার্নওভার বলা যেতে পারে সেটাকে কমানো, হ্রাস করা এবং শ্রমিকদের ভালো কাজের জন্যে প্রেরণা ও পুরস্কার প্রদান করা। তো পরিশেষে বলা যায় যে কোম্পানিতে নিয়োজিত শ্রমিকদের কাজের সন্তুষ্টি, কাজের অনুকূল পরিবেশ, বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে ক্ষতিপূরণ প্রদান করার ব্যবস্থা করাই হলো ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। তাহলে ক্ষতিপূরণ ব্যবস্থাপনার গুরুত্ব কী? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কম্পেনসেশন ম্যানেজমেন্ট? একটি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। যে কোনো প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হলে প্রতিষ্ঠান দ্রুত সাফল্য অর্জনে সক্ষম হয়। যেমন ন্যায্য বেতন ও মজুরি নির্ধারণ। ন্যায্য বেতন ও মজুরি নির্ধারণ ক্ষতিপূরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সকল শ্রমিক তাদের বেতন ও মজুরি সঠিকভাবে সঠিক সময় পেয়ে যান। এতে করে তারা তাদের কাজে সন্তুষ্টি অর্জন করেন। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার মূল বিষয় হল প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা। এর ফলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সফল হতে পারে। কর্মীদের তাদের কাজের প্রতি উৎসাহ প্রদান করা অপরিহার্য। এই ব্যবস্থাপনার ফলে তা নিশ্চিত করা যায় তাই তারা কাজের প্রতি মনোযোগী হয় এবং কাজের মানোন্নয় বৃদ্ধি পায়। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ একটি দিক হলো তাদের যোগ্যতার ভিত্তিতে বা যোগ্যতা অনুযায়ী কর্মীদের মজুরি নির্ধারণ করা। এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কর্মীদের যে পেশনা প্রদান সেটি ক্ষতিপূরণ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কর্মীদের আর্থিক এবং অনার্থিকভাবে যে
প্রেষণা দেওয়া হলে তাদের আগ্রহের সাথে তাদের কাজ করে এবং প্রতিষ্ঠান সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো কর্মীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা, যেমন বিনামূল্যে চিকিৎসা, কর্মীদের শিক্ষার ব্যয় বহন, শিক্ষা ভাতা ইত্যাদি। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা বা সুবিধা প্রদান করলে তারা হতাশাগ্রস্ত হয় না বা তাদের মনোবল বৃদ্ধি পায়, ফলে তারা কাজের প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। কর্মীদের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করাই ক্ষতিপূরণ ব্যবস্থাপনার মূল কাজ। এই ব্যবস্থাপনার ফলে কর্মীদের উপযুক্ত বেতন মজুরি দিয়ে সন্তুষ্ট করে তাদের ধরে রাখা যায়, ফলে কর্মীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বা শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়, অনেকটা কমে যায়। এবারে বলবো ক্ষতিপূরণ ব্যবস্থাপনার কি প্রকারভেদ আছে। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যেখানে কর্মীদের কাজকে মূল্যায়ন করে এবং তাদের সেই হিসাবে বেতন ও মজুরি প্রদান করা হয়, এবং ক্ষতিপূরণ ব্যবস্থাপনাকে দুই ভাগে ভাগ করা হয়। যেটা আমরা জানি, ক্ষতিপূরণ ব্যবস্থাপনা সেটি আর্থিক এবং অনার্থিক ক্ষতিপূরণ ব্যবস্থা। এবং আর্থিক ক্ষতিপূরণের মধ্যে কী কী আছে? অতিরিক্ত বেতন বৃদ্ধি, মজুরি, বোনাস, স্টক, মুনাফার অংশীদারিত্ব, পেনশন। আর অনার্থিকের মধ্যে কী আছে? প্রশিক্ষণ, অফিস উন্নয়ন, নমনীয় শ্রমঘণ্টা, পুরস্কার এবং প্রান্তিক সুবিধা প্রদান। তাহলে প্রতিষ্ঠানে নিয়মিত অথবা নিয়োজিত কর্মীদের কাজের বিনিময়ে যে আর্থিক সুবিধা বা পারিতোষিক দেওয়া হয় তাকে আর্থিক ক্ষতিপূরণ বলে, যেটা আমি বললাম। এবং প্রতিষ্ঠানে যারা যারা নিম্ন স্তরে কাজ করে তাদের শ্রমঘণ্টা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুরি প্রদান করা হয়, এবং তাদের বোনাস বা বেতন থেকে অতিরিক্ত অর্থ প্রদানকে বলা হয় বোনাস, এবং বোনাস বিভিন্ন উৎসবে দেওয়া হয়ে থাকে। কর্মীদের কাজের উপর ভিত্তি করে বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং সফলতা ইত্যাদি বিবেচনা করে বোনাস নির্ধারণ করা হয়। এবং কর্মীগণ অনেক ক্ষেত্রে বাজার মূল্যের চেয়ে কম দামে স্টক কেনার সুযোগ পায়, আর সেখান থেকে তারা লভ্যাংশও পান, ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয় এবং কর্মীগণ তাদের কাজে সন্তুষ্টি লাভ করেন। মুনাফার অংশীদারিত্বের মধ্যে আছে ক্ষতিপূরণের বিশেষ একটি দিক হলো মুনাফার অংশে কর্মীদের ভাগ দেওয়া এবং কর্মীদের প্রতিষ্ঠানের মুনাফার অংশ হতে কিছু প্রদান করার মাধ্যমে উৎসাহিত করা হয় এবং এতে তাদের মনোবল বৃদ্ধি পায়। এছাড়া পেনশন অবসরকালীন ছাড়াও একটি নির্দিষ্ট বয়স বা বছরে তাদের চাকরি ত্যাগ করার পরেও দেওয়া হতে পারে, এবং পদত্যাগ করলেও কর্মীগণ এককালীন অর্থ হিসাবে পেনশন পেয়ে থাকেন। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের আর্থিক সুবিধা ছাড়াও মানসিক দিক থেকেও যে সকল সুবিধা বা চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করা হয় তাই হলো অনার্থিক ক্ষতিপূরণ। এবং প্রশিক্ষণ যে কোনো প্রতিষ্ঠানের একটি অনার্থিক ক্ষতিপূরণ বলতে পারি আমরা। এটি অর্থ দিয়ে নয়, বরং কর্মীদের তাদের আরও দক্ষ অভিজ্ঞ গড়ে তোলার জন্যে এই প্রশিক্ষণ বা ট্রেনিং ব্যবস্থা গ্রহণ করা হয়। অফিস উন্নয়ন কর্মীদের সাথে জড়িত, কারণ অফিসের পরিবেশ কর্মীদের কাজ করার মধ্যে প্রভাব ফেলে, যেমন বিভিন্ন হতে পারে জানলার সাথে ডেস্ক স্থাপন, আধুনিক যন্ত্র, ল্যাপটপ টেবিলে রাখা, এতে তারা কাজে আগ্রহী হয়। এছাড়া নমনীয় শ্রমঘণ্টা অনার্থিক ক্ষতিপূরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো নির্ধারিত শ্রমঘণ্টা ছাড়াও প্রয়োজন এবং উদ্দেশ্য অনুযায়ী অতিরিক্ত সময় কাজ করানো হতে পারে, এতে কর্মীরাও সন্তুষ্ট হয় এবং প্রতিষ্ঠানও সফল হয়। এছাড়া পুরস্কার পেলে কর্মীরা অনেক খুশি হয়, এবং উৎসাহিত হয় এবং কাজের প্রতি মনোযোগী হয়। এবং যেমন প্রতীকী পুরস্কার এ মাসের শ্রেষ্ঠ কর্মী এই বলে পুরস্কৃত করলে তাদের মনে ইতিবাচক বা পজিটিভিটি অনেক বাড়ে। এছাড়া কর্মীদের বেতনের পাশাপাশি অসুস্থ থাকাকালীন বেতন এবং দুপুরের খাবার, লাঞ্চ বা ডিনার এসব যদি দেওয়া হয়, প্রয়োজনীয় ছুটি, বিকেলের খাবার ইত্যাদি সুবিধা দিয়ে কর্মীরা উৎসাহিত অনেক পরিমাণে হয়। এবারে বলবো পুরস্কারের কি ডেফিনেশন আছে। দ্য ডেফিনেশন অফ রিওয়ার্ডস। পুরস্কার প্রদান শ্রমিক কর্মীদের কাজে উৎসাহিত করে। এটি অন্যতম মাধ্যম বা প্রক্রিয়া
এবং মজুরি বেতন দেওয়ার পাশাপাশি তাদের ভালো কাজ করার জন্য স্বীকৃতি হিসাবে আর্থিক এবং অনার্থিক উপায়ে পুরস্কার প্রদান করা, এবং যার ফলে তারা উৎসাহিত বোধ করে, এতে তারা প্রতিষ্ঠানকে আপন মনে করে এবং সেই অনুযায়ী কার্য সম্পাদন করে। পুরস্কার হলো এক ধরনের প্রণোদনা, অর্থাৎ কর্মীদের কাজের বিনিময়ে তাদের যে বেতন, মজুরি বা নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে পুরস্কার বলে। এবং পুরস্কার বিভিন্ন ধরনের হয়, যেমন কমিশন, প্রশংসা, বোনাস, পদোন্নতি, প্রমোশন, মর্যাদা বৃদ্ধি, মুনাফার অংশ এটা হচ্ছে প্রদান ইত্যাদি। পুরস্কার সম্পর্কে একজন ব্যবস্থাপনা বিশারদদের সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে যে রিওয়ার্ডস মে বি ডিফাইন্ড broadly as the material and psychological payoff for the performing task in the workplace। অর্থাৎ পুরস্কার হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কর্মক্ষেত্রে কার্য সম্পাদনের জন্য বস্তুগত এবং মনস্তাত্ত্বিক পাওনা মেটানো যায়। তো পুরস্কারের গুরুত্ব সম্বন্ধে কিছু বলতে পারি যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পুরস্কার প্রদানের ফলে তাদের মনোবল বৃদ্ধি পায় এবং কাজের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়, এতে প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। এছাড়া পেশনা প্রদানের মাধ্যমে কর্মীরা কাজে সন্তুষ্টি অর্জন করে। পুরস্কার প্রদানের বিশেষ একটি মাধ্যম হলো প্রেষণা, এবং এই প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। প্রতিযোগিতা বৃদ্ধি, পুরস্কার প্রদানের বিষয়টি কর্মীদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি করে, এবং তখন প্রত্যেক কর্মী চায় অন্য সকল কর্মীদের থেকে ভালোভাবে কাজ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা, এবং এই প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধির ক্ষেত্রে পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চিন্তা করবে যে তাদের কাজ ভালোভাবে করলে পুরস্কার প্রাপ্তি হবে, তখন তারা ভালোভাবে কাজ করতে আরও সম্পাদন করতে আগ্রহী হবে। কর্মীকে যদি তার কাজ এবং দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়, তবে তারা নিজেদেরকে মর্যাদাবান, রেসপেক্টফুল পার্সন হিসেবে মনে করবে। এতে তাদের কাজের স্পৃহা বাড়বে, ফলে প্রতিষ্ঠানের উন্নতি সাধিত হবে। আর কর্মীদের বিভিন্নভাবে পুরস্কৃত করলে তারা কাজের প্রতি আগ্রহী হয় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, এর ফলে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি পেলে মুনাফা অর্জনও বৃদ্ধি পায়, তাতে কর্মীদের বেতন কাঠামো পরিবর্তিত হয়, এবং এর ফলে সব কিছু সম্ভব কর্মীদের পুরস্কৃত করার মাধ্যমে। প্রতিষ্ঠানে কর্মীদের পুরস্কার প্রদান করলে তাদের কাজের প্রতি একটা একঘেয়েমি দূর হবে, কারণ তারাও অনেক সময় এবং কাজ করতে বিরক্ত হয়ে যায়, অনেক সময় বিরক্ত হয়, তাই তাদেরকে পুরস্কার করলে তারা সন্তুষ্ট হয়। এছাড়া কর্মীদেরকে পুরস্কৃত করলে অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে নিরাপদ বা সিকিওর বলে মনে করে, এবং আবার তারা ভাবে যে তাদের চাকরি বা কাজ থেকে বের করা হবে না, কারণ এইভাবে তারা আরও আগ্রহী হয় এবং মনোবল তাদের বাড়ে। আর জীবনযাত্রার মান বৃদ্ধিতে পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে তারা বিভিন্ন ধরনের আর্থিক অনার্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর আর্থিক উপায়ে কর্মীদের যে পুরস্কার দেওয়া হয় তাই হলো আর্থিক পুরস্কার, অর্থাৎ কর্মীদের শ্রমের বিনিময়ে প্রধান ভিত্তি হলো আর্থিক পুরস্কার, যেমন মজুরি, বোনাস, ছুটিসহ বেতন, মুনাফার অংশ, বোনাস, পেনশন ইত্যাদি। আর আর্থিক নয় এবং বরং মানসিকভাবে যে চাহিদা বা প্রয়োজন মেটানো হয় তা হলো অনার্থিক পুরস্কার, যেমন জরুরি ছুটি দেওয়া, প্রশিক্ষণ, অফিস উন্নয়ন, এগুলো আছে। নমনীয় শ্রমঘণ্টা, শিশু পরিচর্যা, ভালো কাজের প্রশংসা এবং ব্যবস্থা করা বা বাহবা দেওয়া, এগুলো কিন্তু আছে। এছাড়া কার্যভিত্তিক পুরস্কার, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের উপর ভিত্তি করে তাদের কাজ বিবেচনা মূল্যায়ন করে যে পুরস্কার দেওয়া হয় তাকে কার্যভিত্তিক পুরস্কার বলে। এক্ষেত্রে তাদের কাজকে গুরুত্ব দেওয়া হয় এবং তাদের পুরস্কার স্বরূপ যা দেওয়া হয় তা হলো কমিশন প্রদান, উৎসাহ বোনাস, ভালো কাজের জন্য পুরস্কার এবং গ্রুপ বোনাস ইত্যাদি দেওয়া হয়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সদস্য হিসাবে বিবেচনা নিয়ে যে পুরস্কার দেওয়া হয় তা হলো সদস্যভিত্তিক পুরস্কার, যেমন মুনাফার অংশ প্রদান এবং ক্লাবের সদস্য পদ দেওয়া, মেম্বারশিপ, এবং প্রতিষ্ঠানের যানবাহন ব্যবহার করা, এগুলোও তাদের দেওয়া হতে পারে। আর প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রতি আরও উৎসাহিত করে তোলার জন্য যেটি বললাম, আর্থিক অনার্থিক
পুরস্কারের ব্যাপার আছে। এবং নমনীয় বলতে ফলপ্রসূ পুরস্কারের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পুরস্কার হবে নমনীয়। একই পুরস্কার সবসময় দেওয়া হলে কর্মীরা অস্বস্তি বোধ করে, তাই তাদের কাজের উপর দক্ষতার উপর ভিত্তি করে পুরস্কারের ব্যবস্থা করা উচিত। এবং সাধারণত পুরস্কার এমন হতে হবে যাতে কর্মীরাও এতে উৎসাহ পায় এবং প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়, কারণ পুরস্কারের জন্য যদি অত্যাধিক ব্যয় হয় তবে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। আর প্রতিষ্ঠানের কর্মীদের অভিরুচি, প্রয়োজন, কাজের ধরন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ইত্যাদি বিবেচনা করে একই মানের পুরস্কারের বেলায় ভিন্ন ধরনের পুরস্কার দেওয়া যেতে পারে। তবে পুরস্কারের ভিন্নতার কারণে যেন কোনো স্বজনপ্রীতি না হয় তা নিশ্চিত করতে হবে। আর প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের রুচি, চাহিদা অনুযায়ী তাদের পুরস্কার ব্যবস্থা করা উচিত। এর ফলে কর্মীদের কর্মস্পৃহা বাড়ে, যেটি বলেছি। এবং প্রতিষ্ঠানের যে কোনো স্তরে কর্মরত কর্মীদের পুরস্কার প্রদানের সময় ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং পুরস্কার যাতে সর্বজনীন হয় এবং কোনো পুরস্কার নিয়ে কোনো কর্মীর সাথে যাতে কোনো অন্যায় না হয় সেদিকে খেয়াল করে পুরস্কার প্রদান করতে হবে। এবং প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পুরস্কার প্রদান যাতে সুবিচারকমূলক হয় তার ব্যবস্থা কিন্তু করতে হবে দরকার। এবং যেগুলো সুবিচারমূলক, আর্থিক এবং অনার্থিক সুবিধা কর্মীদের মনে প্রতিষ্ঠানের জন্যে আগ্রহকে বাড়িয়ে তোলে, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে। এবং প্রতিষ্ঠানের কর্মীকে পুরস্কার প্রদানের সময় যাচাই করতে হবে যে কর্মী জটিল কাজ দ্রুত সম্পাদন করতে পারে কি না, কারণ অনেক সময় হঠাৎ করে এমন একটি কাজ আসে যা সব কর্মী করতে পারে না। প্রতিষ্ঠানে কোনো কাজ কঠিন হলে বা যে কোনো কাজ করতে সময় যদি বেশি লাগে সেক্ষেত্রে কর্মীকে সময় দেওয়া উচিত। সাধারণ কাজ করতে যত সময় লাগে জটিল কাজ করতে সম্পন্ন করতে তার চেয়ে আরও বেশি সময় লাগে, আমরা জানি। এবং যে কর্মীকে যে কাজ সম্পন্ন করতে দেওয়া হয়েছে সেই কাজ শেষ করার পর কর্মীর কাজকে মূল্যায়ন করে পুরস্কার প্রদান করতে হবে। এছাড়া ওভারটাইম আছে, বাড়তি কাজ আছে, কার্য উদ্যম আছে, কর্মীর অভিজ্ঞতা দেখতে হবে, কর্মীর দক্ষতা যাচাই করতে হবে। তো এইভাবে আমরা কম্পেনসেশন ম্যানেজমেন্ট সিস্টেম আমরা পরিচালনা করতে পারি। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।